কলকাতা, তিলোত্তমা নগরী। এই শহরের বুকেই নিঃশব্দে কাজ করে চলেছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক বজ্র পরিশোধনের আশ্চর্য পরিকাঠামো, যাকে আমরা চিনি পূর্ব কলকাতার জলাভূমি বা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস নামে। জলবায়ু পরিবর্তনের কোপে অল্প বৃষ্টিতেই হাঁটু সমান জল হয়ে যায় শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে। শহরবাসীর নাভিশ্বাস ওঠে, সেখানে প্রাকৃতিক ঢাল হিসেবে এই জলাভূমি বাঁচিয়ে রেখেছে তিলোত্তমাকে। এক কথায় যাকে বলা হয় কলকাতার কিডনি। কিন্তু আজ এই কিডনি অকেজো হতে বসেছে মানুষেরই চরম লোভ আর প্রশাসনিক উদাসীনতায়। কংক্রিটের তলায় দিন দিন চাপা পড়ছে পূর্ব কলকাতার জলাভূমি, যাকে কলকাতার কিডনি বলা হয়, সেই আজ সংকটে। গত সরকারের আমলে একাধিক এফআইআর কলকাতা পুরসভাকে জানানো এবং তারপর ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি তাঁকেও বারবার চিঠি দেওয়া, কিন্তু কোনো ব্যবস্থা নয়। নতুন সরকারের আমলে একরাশ আশায় দেখছেন পরিবেশবিদ থেকে শুরু করে ওয়াকিবহাল মহলের বিশেষজ্ঞরা। তারা মনে করছেন হয়তো কোনো ব্যবস্থা হতে পারে। তবে কি কি দুর্নীতি হলো গত সরকারের আমলে? কতগুলো এফআইআর শয়ে শয়ে করলেন পরিবেশবিদ থেকে শুরু করে একাংশ সাধারণ মানুষ কিংবা অন্যান্য বিশেষজ্ঞরা? দেখুন তার এক্সক্লুসিভ গ্রাউন্ড রিপোর্ট কেটিভি বাংলার মধ্য দিয়ে। পূর্ব কলকাতার জলাভূমির গুরুত্ব ও অবদান। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক বজ্র শোধন ব্যবস্থা অর্থাৎ রামসার সাইট, সুন্দরবনের বিস্তীর্ণ অংশ, ঝড়ঝঞ্ঝা প্রতিরোধক ঢাল, বার্ষিক উৎপাদন 18,000 টন মাছ ও 11,000 টন ধান, দৈনিক উপাদান 150 টন সবজি, নির্ভরশীল পরিবার 27,000-এর বেশি মৎস্যজীবী ও প্রান্তিক শ্রেণী এর ওপর নির্ভরশীল, জীব বৈচিত্র্য 271 প্রজাতির পাখি, 58 প্রজাতির মাছ, 104 প্রজাতির উদ্ভিদ। এই বিশাল জলাভূমি কেবল পরিবেশেরই ভারসাম্য রক্ষা করে না, কলকাতা মহানগরের একটা বড় অংশের খাদ্যের যোগানও দেয়। এখানকার নিকাশি নালার শোধিত জলে চাষ হওয়া ভেড়িগুলি থেকেই আসে কলকাতার দৈনিক মাছের চাহিদার 1/3। প্রায় 17 রকমের জু প্লাঙ্কটন, যা কেবল নির্মল জলোচ্ছ্বাসে পাওয়া সম্ভব, তার অস্তিত্ব রয়েছে এখানে। অথচ এই অনন্য বায়োস্ফিয়ার আজ ধ্বংসের মুখে। গত 30 বছরে এখানকার অন্তত 109টি প্রজাতির পাখি স্থানীয়ভাবে বিলুপ্ত হয়ে গেছে। বিপন্ন আজ জলাভূমির বিশেষ স্তন্যপায়ী জীব মার্স ম্যাঙ্গুজ বা জলাভূমির বেজিও। এই ধ্বংসযজ্ঞ কোনো আকস্মিক দুর্ঘটনা নয়। বিশেষজ্ঞদের মতে এটি আসলে বিগত সরকারের জামানার চরম অবহেলা, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার এক জলজ্যান্ত প্রমাণ। গত 15 বছর ধরে পূর্ব কলকাতার এই জলাভূমিকে একটু একটু করে গিলে খেয়েছে জমি হাঙরেরা। তৈরি হয়েছিল পাড়ায় পাড়ায় মাফিয়া সিন্ডিকেট। তৎকালীন শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা, কাউন্সিলর এবং প্রাক্তন বিধায়কদের মদতে আইনের তোয়াক্কা না করে ভরাট করা হয়েছে বিঘার পর বিঘা জলাভূমি। সুশান্ত ঘোষ, নজরুল মণ্ডল, সৈকত মোল্লা, জাহাঙ্গীর খান কিংবা সব্যসাচী দত্ত, সুজিত বোসদের মতো রাজনৈতিক নেতাদের দিকে আঙুল তুলেছেন বিশেষজ্ঞরা। পঞ্চায়েত থেকে শুরু করে পুর নিগম, সব মহলের মৌনতায় রমরমিয়ে চলেছে এই পরিবেশ নিধন যজ্ঞ। 250 ক্যাটাগরিজ অফ বার্ড ছিল ন্যাচারাল, কিছু মাইগ্রেটরি গ্রুপও ছিল, reptiles, so many creatures like zoological প্রাণী সমস্ত কিছু, সরীসৃপ বগেরা, all this. তো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে 2017-18 জাস্ট একটা লাস্ট যার ডেটা আমি দেখেছিলাম চেক করে, ওটাতে প্রায় 230 ভ্যারাইটিস অফ বার্ড দেখা গেছিলো। বাট ব্যাক টু ব্যাক হচ্ছে কি, এক তো তোমার এই ইলিগেলভাবে এই একটা এনক্রোচমেন্ট করে গভর্নমেন্টের কিছু ওয়েস্টল্যান্ড আছে, কিছু ওয়াটার বডি আছে, এগুলোতে তোমার স্পন্টেনিয়াসলি কনস্ট্রাকশন শুরু হয়ে গেল। বিশেষ করে এটার মেজর মানে লোকালরা যা রিপোর্ট করলো, মেজর ডিগ্রেডেশনটা শুরু হয়েছে 2014-15 থেকে। আর এক্সেসিভভাবে মানে বিয়ন্ড অফ কন্ট্রোল যখন এই যারা এই ল্যান্ড মাফিয়াসগুলো বা গোডাউন কনস্ট্রাকশন মাফিয়াস বা ওই তোমার রিয়েল এস্টেট গ্রুপগুলো, যেখানে এই প্রজেক্ট ওই প্রজেক্ট, আপনার বাড়ি আপনার হবে, এইসব টিসব নাম টাম দিয়ে ম্যাক্সিমাম হচ্ছে তোমার
এগ্রিকালচার ক্যাটাগরিজ ল্যান্ড, ওয়াটার বডি, তো ওখানে তো কোনো মানে বাস্তু ল্যান্ড বলে কিছু নেই, ঠিক আছে না? তো এই জিনিসগুলোকে কনভার্জন শুরু হয়ে গেল আর কি। তো তাতে কী করছে, এক তো বিভিন্ন জায়গায় যখনই কংক্রিটাইজ কিছু করা হয় সে তো একটু এলিভেট জিনিসটাকে করে উঁচু করে, ধরো 2-3 ফিট লো ল্যান্ড থেকে উঁচু করছে, তাতে করে কী করছে যে বাইরের থেকে যে জলটা যাচ্ছে ওই পার্টিকুলার যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে ওই ডেভেলপমেন্টগুলোতে এক তো কার্বন শৃঙ্খলটা নষ্ট করছে, বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট ইউজ করছে না, তারপর পার্মানেন্ট কনস্ট্রাকশনস ওসব ভায়োলেশন নেচার অ্যান্ড ক্যারেক্টার তো হচ্ছেই, প্লাস যেহেতু একটার পর একটা কনস্ট্রাকশন হচ্ছে তাতে করে যে ওয়াটার বডিটা এক্সপানশন হচ্ছে না, স্পঞ্জিং এফেক্টটা চলতে পারছে না, তো এইটা কি হচ্ছে কম্প্রেশন হচ্ছে আরও, তাতে করে প্রেশারটা আসছে খালের উপরে। তো খালের উপর যখন খালের উপর বলছি আর কি, এক্সিট ক্যানালের উপর, তো এক্সিট ক্যানালের উপর আবার দোকানপাট করে ফেলেছে, তাহলে জলটা কোথাও যেতে পারছে না। আলটিমেটলি ন্যাচারাল সোয়েজে যে সাপোর্টটা ক্যালকাটা সিটিকে করবে সেই চোখ হয়ে যাচ্ছে, তো তাহলে সে সিটিটা সাপোর্ট করতে পারছে না। আচ্ছা, এটা গেল একরকম। হঠাৎ করে কিছু ধরো এডুকেশনাল কোম্পানিগুলো বিভিন্ন ধরনের মানে বড় বড় কলেজ ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাস, যারা কমার্শিয়াল বিজনেস করে ওরা এই ক্যাম্পাসগুলো বানাতে শুরু করে দিল, ওখানটায় করে বিভিন্ন রকমের এই এনজিটির কাছে গিয়ে, হাইকোর্টের কাছে গিয়ে বিভিন্ন রকমের রিল্যাক্সেশন নিয়ে বা কমপ্লেন হয়েছে, প্রবলেম হচ্ছে, এটাকে নিয়ে কেস ম্যাটারের মতো চলছে। গভর্নমেন্টও তার রিপ্রেজেন্টেটিভ বডি পাঠায়, পলিউশন ডিপার্টমেন্টও পাঠাচ্ছে, তারপর এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টও পাঠায়, কোর্টে কেস চলে, আর এই যে যারা বিজনেস মনোপলি তারা তাদের বিজনেস করে যাচ্ছে। তো আলটিমেটলি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড নিয়ে তাকে কনজারভেশন করা, প্রিজারভেশন করা, এটা না লোকাল বডি যারা মানে বলা যেতে পারে পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ বা বলা যেতে পারে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আছে, যার এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা দেখা দরকার। আমাদের একটা ডিপার্টমেন্ট আছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি, সে তার কিছু স্টাফ আছে, চিফ টেকনিক্যাল অফিসার আছে, সে রিপোর্ট করছে এনভায়রনমেন্ট মিনিস্টারকে, সে যে চেয়ারপারসন অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড অল। তো চেইন অফ ইভেন্টটা সবই ছিল, বাট কে ওয়েটল্যান্ড বাঁচাবে এইটা আমি বুঝতে পারিনি। প্রিভিয়াস গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে এটা কি হাইকোর্টের দায়িত্ব, না এটা এনজিটিকে সমস্ত কিছুতে ঢুকতে হবে, না এইটা লোকাল জনগণ বাঁচাবে, না এইটা পুলিশ সিস্টেম বাঁচাবে, কে বাঁচাবে বোঝা গেল না। এটা একটা অদ্ভুত মানে একটা পিকুলিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। সবাই কাউকে ব্লেম করে দিচ্ছিল বা বলছিল আমি চাইছি ওখানে পাঠিয়েছি হচ্ছে না, বাট সবার কাছে সমস্ত কিছু ইনফরমেশন আছে, বাট ডিগ্রেডেশনটা কন্টিনিউয়াস প্রসেসে এনহান্স হয়েই গেছে। দুর্নীতি এতটাই গভীর ছিল যে বিশেষজ্ঞরা বারবার সংশ্লিষ্ট দপ্তরে ইমেল পাঠালেও তৎকালীন সরকারের তরফ থেকে কোনো উত্তর মেলেনি। যখন বিভিন্ন দুর্নীতির অভিযোগে তৃণমূলের একাধিক কাউন্সিলর ও হেভিওয়েট নেতারা গ্রেফতার হচ্ছেন, তখন সাধারণ মানুষ এবং পরিবেশ কর্মীদের মনে একটাই প্রশ্ন, এই পরিবেশ চোরদের উপযুক্ত শাস্তি কবে হবে? ইদানিং সোশ্যাল মিডিয়া বা টিভিতে গ্রেফতার হওয়া নেতাদের তথাকথিত ডিম থেরাপির চর্চা দেখা যাচ্ছে, কিন্তু পরিবেশবিদদের দাবি স্পষ্ট, পূর্ব কলকাতার ফুসফুস যারা বিক্রি করে দিয়েছে তাদের কেবল থেরাপি নয়, দরকার দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি। আর সবার কাছে সমস্ত কিছু ইনফরমেশন আছে, বাট ডিগ্রেডেশনটা কন্টিনিউয়াস প্রসেসে এনহান্স হয়েই গেছে চলবে হবে। আমার কাছে মনে হয়েছে যারা চুপ থেকেছে তাদেরকে বলা হয়েছে চুপ থাকতে, আর যারা চুপ থাকেনি চলতে দিয়েছে তারা এটাকে ক্রিম হিসাবে এনজয় করেছে। বাট গভর্নমেন্টের কোনো বিল্ডিংয়ে, কোনো অফিসে কোনো রেভিনিউ যেন জমা হয়নি, কারণ যেহেতু কোনো কনস্ট্রাকশানগুলোই রেজিস্টার্ড নয়, অ্যাপ্রুভড নয় বা লাইসেন্স প্রাপ্ত নয়, অতএব কোনো গভর্নমেন্টের কোনো দপ্তরকে কোনো টাকা দিতে হয় না, তাহলে গভর্নমেন্টের রেভিনিউ জেনারেট হয়নি। মিডিয়ার মাধ্যমে যা জানতে পারছি, যা স্কেলিটন পাওয়া গেছে, কারোর তো বডি আর পাওয়া যায়নি, তো স্কেলিটন যা পাওয়া গেছে রাফলি অ্যারাউন্ড 27 জনের একটা কাউন্ট শোনা গেছে, বা কোনো রকম স্পেশাল ইনস্ট্রাকশন ছিল
যে তোমাদের কোনো এই সমস্ত বিষয়ে নাক গলাতে হবে না, সামথিং লাইক দ্যাট। বাট এটা তো লেজিটিমেসি নয়, এটা লিগ্যাল নয়। এরপর ধমকে চমকে তাকে 40,000 টাকা দাও, 50,000 টাকা দাও দিয়ে মানে কাজ করো, নো প্রবলেম, মানে ওয়েটল্যান্ড ডিগ্রেডেশন করো, ডিস্ট্রাকশন করো, নো প্রবলেম, টাকাটা দিয়ে দাও, বাট তোমাকে আমি কোনো এনওসি দেবো না। এবার ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি এগুলো খবর রাখে না, ওদের অফিস হচ্ছে সল্টলেকে। ওরা যখন ওয়ান ফাইন্ড ইন্সপেকশনে যাচ্ছে, ওরা গিয়ে দেখছে আরে এখানে তো ঠাকুর মন্দির করে ফেলেছে, আরে এখানে তো বাউন্ডারি ওয়াল করে ফেলেছে, তাহলে তো ভায়োলেশন হয়ে গেছে, এফআইআর করে দাও, ক্রিমিনাল কেস করে দাও। পুরোনো গভর্নমেন্ট আমলে এমন একটা ল্যান্ড মাফিয়া বা এই গোডাউন মাফিয়া বা এডুকেশনাল মাফিয়া যারা এই ধরনের বড় বড় স্কুল এস্টাবলিশমেন্টগুলো কলেজগুলো ওখানটায় করেছে, তারপরে রিয়েল এস্টেট মাফিয়া যারা দেখবে স্কাই স্ক্র্যাপার করে রেখেছে, কোনো একটা লোক কি 3 বছরের জেল হয়েছে? ওয়েটল্যান্ড তার জীবন ফিরে পাবে না। মানে এই যে ইস্ট কলকাতার ওয়েটল্যান্ডটা বললে তার পুনরুদ্ধারটা হবে না কোনো রূপেই আর কি। 2021 থেকে যেটা ম্যাসিভ, মানে গত অ্যাসেম্বলি ইলেকশনটা হওয়ার পরে প্রিভিয়াস গভর্নমেন্ট যখন আবার আসলো, তারপর একটা ম্যাসিভ তোমার এনক্রোচমেন্ট, টোটাল অ্যানার্কি কাইন্ড অফ ইলিগাল কনস্ট্রাকশন শুরু হয়ে গেল। নোবডি কেয়ার্স অ্যাবাউট এনিথিং, কেউ কিছু মানছে না। ক্যানালগুলোর উপরে 100-200 দোকান হয়ে গেল। তারপর দেখা যাচ্ছে যে তোমার ওই নাজিরাবাদ ক্যানাল, এটা বোধহয় ক্যানাল নাম্বার 65 বলে, আবার আরেকটা ক্যানাল আছে ওখানটা দেখলাম ওই এলআর মৌজা ম্যাপ কিছু আছে, এলআর ম্যাপ অ্যান্ড আরএস ম্যাপ। ওই ম্যাপগুলো যদি খুঁজে বার করা যায়, আমি পেয়েছি এগুলো ডেটাবেস থেকে, দেখলাম যে তোমার ক্যানাল নাম্বার 130 টোটালি ক্লোজ করে তার উপরে ধরো 5-7টা গোডাউন হয়ে গেছে। কোনো একটা ওখানে গোডাউন মাফিয়া আছে, সে তার বাড়ি 3 তলা বানিয়ে ফেলেছে ক্যানালের জমির উপরে, এটাকে পুরো বন্ধ করে। আবার সেই ক্যানাল আবার ফরচুনেট আনফর্চুনেট ইউসে ওই আরবানা কমপ্লেক্স আছে ওখানটায়, এনআরআই টাওয়ার্স কি সব নাম, বা 42 স্টোরি বিল্ডিংস অলন, কিছু ওদের জমির ভেতর দিয়ে ওই ক্যানালটার যদি ডিমার্কেশন দেখা যায় গেছে। এই মুহূর্তে ওই ক্যানাল এক্সিস্ট করে না। লেটেস্ট দেখলাম কি একটা ইডি কেসের ইনভেস্টিগেশন হচ্ছিল মার্লিন গ্রুপ। তারপরে এয়ারপোর্টের কাছেই একটা প্রজেক্ট হচ্ছে কি ইউনিকর্ন এরোসিটি। তারপর ওই টাকি রিভারের পাশে দেখলাম গিয়ে আমি ওইখানটায় ওই আমাদের ইচ্ছামতি নদীর পাশে টাকি সিটিতে কিছু একটা ওই সোনার বাংলা রিসর্ট একদম নদীর পাড়ে। তারপর ওই লাটাগুড়িতে কি বন্যা নিবাস বলে একটা রিসর্ট প্রজেক্ট, মানে সবাই ইন্ডিভিজুয়াল বাংলোস থাকবে কনজারভেশন ফরেস্ট এরিয়ায়। তো এই যে বিষয়গুলো, কনজারভেশন ওয়েটল্যান্ডের পাশে কেউ টাকা বেশি থাকলে, তার রিয়েল এস্টেট প্রজেক্ট করার ক্ষমতা থাকলেই সে করে নিতে পারবে। আর আমি জানি না কি করে, মানে এটাকে বলে EIS সার্টিফিকেশনস আর কি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট সার্টিফিকেট, এগুলো পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে কি করে ওরা অ্যাভেল করে, আদৌ করে কি না, আর যদি না করে থাকে তাহলে পলিউশন কন্ট্রোল বোর্ডের পলিসিটা কি? কেস টেস ইনভেস্টিগেশন তো পরে, গভর্নমেন্টের অ্যাক্ট তো আছে ক্রিমিনালকে আগে তো অ্যারেস্ট করতে হবে। কোনো ঠিক করে ইভ্যালুয়েশন করবে না, ব্যাকগ্রাউন্ড চেক করবে না, ডকুমেন্টেশন দেখবে না। আলটিমেটলি এই ওয়েটল্যান্ডের ভিতরে জমি জমা কিনে, তারপরে ইলিগ্যাল কনস্ট্রাকশনের ভেতরে ফ্ল্যাট কিনে কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে, তারপরে গিয়ে থানা কোর্টে লিটিগেশন কোর্ট কেস করছে। বিগত সরকারের এই উদাসীনতা যে কতটা পরিকল্পিত ছিল তা স্পষ্ট হয়ে যায় দিল্লির দরবারে পেশ করা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগের রিপোর্ট। এই রিপোর্টে স্পষ্টভাবে আঙুল তোলা হয়েছে পূর্ব কলকাতার জলাভূমির বিপন্নতার দিকে। ক্যাগ রিপোর্টের চাঞ্চল্যকর তথ্য, 2000 থেকে 2009 সালের মধ্যে জলাভূমি এলাকায় আশঙ্কাজনকভাবে বেড়েছে বেআইনি নির্মাণ ও বসতি। নির্দিষ্ট কয়েকটি বেসরকারি কলেজের নাম উল্লেখ করে জলাভূমি ভরাটের অভিযোগ। জলাভূমির 60% অংশ ইতিমধ্যেই ভরাট, অবশিষ্ট মাত্র 40%। মাটি ও জলে উদ্বেগজনক হারে বেড়েছে সীসা, ক্রোমিয়ামের মতো ভারী ধাতব পদার্থের পরিমাণ। পলি জমে যাওয়ার কারণে এবং জলাভূমি হ্রাসের ফলে এই অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণের ক্ষমতা কমে গেছে 65%।
এই প্রশাসনিক ব্যর্থতার চরম মূল্য দিতে হয়েছে সাধারণ মানুষকে। পালা বদলের ঠিক আগে 2026-এর শুরুতেই 26শে জানুয়ারি আনন্দপুরের নাজিরাবাদে ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রায় 1.5 থেকে 2 দিন ধরে জ্বলছিল আগুন। পুড়ে ছাই হয়ে যায় প্রায় 27 জন নিরীহ মানুষ। যে জায়গায় এই ট্র্যাজেডি ঘটেছিল সেটি আদতে পূর্ব কলকাতার জলাভূমি ভরাট করে তৈরি হওয়া এক বেআইনি গুদামঘরের সমাহার ছিল। নাজিরাবাদ থেকে শুরু করে বানতলা, করিমপুর মৌজা, ভগবানপুর মৌজা, ভাঙ্গর বা গুলশান কলোনি, আইন ভেঙে যত্রতত্র গড়ে উঠেছে প্লাস্টিক ও চামড়ার কারখানা, যার বিষাক্ত কেমিক্যাল আজ ভেড়িগুলোর জলকে বিষে পরিণত করেছে। কলকাতার যেখানে জলাভূমি সংরক্ষণ করা হতো সেই জলাভূমিগুলোকে বুঝিয়েই এই ধরনের ওয়্যার হাউস বা ইন্ডাস্ট্রি তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখন যে পরিস্থিতি, আনন্দপুরে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তারপরে সেই জায়গাটাকে এখন সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু উল্টো দিকে ছবিগুলো আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করব যে এখনও এখানে বেশ কিছু ওয়্যার হাউস আছে। সেই ওয়্যার হাউসগুলোতে কাজ কিন্তু চলছে। এইগুলো কিন্তু সম্পূর্ণ বেআইনি নির্মাণ বলে মনে করছেন ওয়াকিবহল মহল থেকে শুরু করে পরিবেশবিদরা। তারা মনে করছেন সমস্ত বেআইনি নির্মাণ ভাঙার আগে যেটা হাইকোর্টেরও অর্ডার আছে, সেই অর্ডার অনুযায়ী এই ধরনের বেআইনি নির্মাণ অর্থাৎ পূর্ব কলকাতার জলাভূমির ওপর যেগুলো বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন এই সমস্ত জলাভূমি, এই জলাভূমির ওপরেই এই ওয়্যার হাউসগুলো নাজিরাবাদে তৈরি করা হয়েছে। এরকম একাধিক জায়গা রয়েছে। আমরা নাজিরাবাদে দেখানোর চেষ্টা করছি যেই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। একাধিক এখানে যতগুলো ওয়্যার হাউস রয়েছে, যতগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, পরিবেশবিদ থেকে শুরু করে যারা ওয়াকিবহল মহল আছে তারা মনে করছেন এইগুলো আগে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা উচিত। তার কারণ বলি, তার কারণ হচ্ছে এই পূর্ব কলকাতার জলাভূমিগুলো থেকেই প্রায় 20,000 মেট্রিক টন মাছ সেগুলো আসে। এছাড়া 50,000 মেট্রিক টনের কাছাকাছি সবজি আসে। 36 রকমের পাখি, তাদেরও কিন্তু সেই পরিযায়ী পাখিদের বসবাসও এখানে। আইনি সুরক্ষার অভাব কিন্তু এই জলাভূমির ছিল না। 1992 সালেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল জলাভূমিকে সংরক্ষণ করতে হবে কেবল কৃষিকাজ ও মৎস্য চাষের জন্য। 2006 সালে আইন পাশ করে তৈরি হয় ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটি বা EKWMA। কিন্তু বাস্তব কি? বিগত সরকারের জামানায় EKWMA কে ঠুটো জগন্নাথ করে রাখা হয়েছিল। সংস্থায় লোকবল কমিয়ে দেওয়া হয়, ফলে এর কাজ প্রায় বন্ধ হয়ে পড়ে। শত শত এফআইআর ও লিখিত অভিযোগ জমা পড়লেও পুর নিগম বা প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। আদালতের ঐতিহাসিক নির্দেশ, পূর্ব কলকাতার জলাভূমি দখল ও বেআইনি নির্মাণ মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ। রাজ্য সরকার ও কলকাতা পুরসভার ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ হাইকোর্টের। বিচারপতি অমৃতা সিনহার কড়া মন্তব্য, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভাঙতে হবে বেআইনি নির্মাণ। পূর্ব কলকাতায় চিহ্নিত 500-র বেশি সম্পূর্ণ বেআইনি নির্মাণ। আদালতের কড়া বার্তার পর পদক্ষেপ চোখে পড়েনি। 26-এর পালা বদলে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর স্টেশনে স্টেশনে হকার উচ্ছেদ, শহর থেকে জেলার বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হলেও এখনো পর্যন্ত এই এলাকায় বুলডোজার রাজ চালানো হয়নি। ফলে পরিবেশ প্রেমীদের কপালে চিন্তার ভাঁজ থেকেই গেছে। কিন্তু অরণ্যে রোদন হয়েছে। এর আগের সরকার শোনেনি। নতুন সরকারকেও আমরা বলেছি, চিঠি দিয়েছি, এবং আমাদের যে আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার আছে অগ্নিমিত্রা পাল, আমাদের বনমন্ত্রী আছে মনোজ ওরাও, এরা সবাই যদি দেখে, এবং দেখতে হবে কি আমাদের মুখ্যমন্ত্রীও যদি ওই যেটা হাইকোর্টের অর্ডার আছে সেটা যদি ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেশন করতে বলে। আমার তো মতে অন্য জায়গায় বুলডোজার চালানোর আগে পূর্ব কলকাতা জলাভূমি, যেটা শহরের লাংক ফুসফুস, যেটা শহরের কিডনি, সেটাকে আগে বাঁচানো উচিত, নাহলে আমাদের শহরবাসী বাঁচবে না। বিগত সরকারের আমলের সেই মাফিয়া রাজ, টাকার খেলা আর নীরবতার অধ্যায় শেষ করে এবার নতুন সরকারের কাছেই নতুন আশা ও প্রত্যাশা রাখছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে পরিবেশবিদরা। তাদের দাবি, পরিবেশ রক্ষায় এবং এই আন্তর্জাতিক রামসার সাইটকে বাঁচাতে নতুন সরকারের আগামী বাজেটে যেন পরিবেশ খাতে এবং বিশেষ করে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটির জন্য একটা মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা হয়। বর্তমানে এই সংস্থায় ম্যানপাওয়ার বা কর্মীর সংখ্যা
ভীষণ কম, কাজও প্রায় বন্ধ। তাই বাজেটে উপযুক্ত বরাদ্দ দিয়ে এই সংস্থাকে পুনরুজ্জীবিত করা এবং পর্যাপ্ত লোকবল নিয়োগ করা এখন সময়ের দাবি। বিশ্বব্যাংকের এক সমীক্ষা বলছে 2050 সালের মধ্যে সমুদ্রের জলস্তর বৃদ্ধির জেরে কলকাতা বিশ্বের অন্যতম বন্যাপ্রবণ শহরগুলোর তালিকায় 3 নম্বরে চলে আসতে পারে। এই চরম বিপদের দিনে কলকাতার ফুসফুস আর কিডনি, এই পূর্ব কলকাতার জলাভূমিকে বাঁচানো কোনো বিলাসিতা নয়, বরং এই শহরটার টিকে থাকার লড়াই। এটা আমার মনে হয় না যে নতুন সরকার সেই ক্ষতিপূরণ করতে পারবে, তবে কিছুটা যদি মেকআপ করতে পারে। যেমন পূর্ব কলকাতার জলাভূমি হচ্ছে 12,500 হেক্টর, এর মধ্যে 60% মানে 60% ভরাট হয়ে গেছে, খালি 40% পড়ে আছে। নতুন সরকার যে এসছে তাদের দেখা উচিত যাতে এই 40% যেন থাকে, ভরাট না হয়। তো এটাকে আমরা বলি কনজারভেশন করা, রেস্টোরেশন করা এবং মনিটরিং করা। তার জন্যে আমাদের একটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি আছে, এটা পুরোটাই ডিফাঙ্ক্ট হয়ে আছে, মানে এটার কোনো কাজকর্ম নেই, কারণ ম্যান পাওয়ার খুব কম। প্রায় 3,000 জলাভূমি ভরাট হয়েছে 15 বছরে। তো তার থেকে আমরা দেখেছিলাম সব থেকে হয়েছিল যে যেমন মেটিয়াবুজের জলাভূমি ভরাট করে বিল্ডিং করতে গিয়ে বিল্ডিং পড়ে গেছে, এরকম বহু জায়গা হয়েছে, যাদবপুরে হয়েছে। তো জলাভূমির ওপর অ্যাকচুয়ালি বিল্ডিং করা যায় না। সে রামসার সাইট, যেটা পূর্ব কলকাতার জলাভূমি, এটা পুরো রামসার সাইটে পড়ছে, একটা আন্তর্জাতিক চুক্তি। এখানে কোনো কিছুই কনস্ট্রাকশন করা যাবে না, মানে পাবলিক ইন্টারেস্টও করা যাবে না, কোনো ধর্মীয় করা যাবে না, কোনো প্রাইমারি বিদ্যালয়, এ সমস্ত কিচ্ছু করা যাবে না। অর্থাৎ কলকাতার নোংরাটাকে পরিষ্কার করছে। ওখানে মাছের ভেড়ি আছে, মাছের ভেড়িগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, সেগুলোকে উদ্ধার করতে হবে। এছাড়া ওখানে অনেক ফসল ফলানো হয়, যেখানে মাছ চাষও হয়, ফসল ফলানো হয়, সেই জমিগুলোকে উদ্ধার করতে হবে। নাজিরাবাদ আছে, নাজিরাবাদে এত বড় একটা হত্যাকাণ্ড হয়ে গেল, অগ্নিদগ্ধ অবস্থায় মারা গেল, এগুলো তো জেনে বুঝে করা হয়েছে। ওখানে ইলেকট্রিক লাইন দেওয়া হয়েছে, জলের জন্য পাম্পের লাইন দেওয়া হয়েছে, জলাভূমিতে এখন টাইলস লাগিয়ে, গ্লেস টাইল লাগিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে একটা এত বড় জায়গায় মাটির তলায় বৃষ্টির জল যাচ্ছে না, অর্থাৎ ভূগর্ভস্থ যে জলটা যেটা রিচার্জ হয়, ভূগর্ভস্থ জলের লেভেল বাড়ছে না, কারণ গ্রানাইট দিয়ে ওখানে বড় বড় অটোমোবাইল স্টেশন হয়ে গেছে, যেখানে সার্ভিস স্টেশন হয়েছে, গ্যারেজ হয়েছে, ওয়ার্কশপ হয়েছে, বিভিন্ন গোডাউন হয়েছে, আন্তর্জাতিক যে পণ্যগুলো তাদের গোডাউন হয়েছে। এগুলোকে সমস্ত বুলডোজার দিয়ে ভেঙে ফেলা উচিত। এবং যেভাবে এখন হকারদের করা হচ্ছে, আমার তো মনে হয় সব থেকে আগে পূর্ব কলকাতা জলাভূমিটা করা উচিত, যেখানে কোর্টের অর্ডার অলরেডি আছে রানিং। আমি আশা করি এই জিনিসগুলো অনারেবল চিফ মিনিস্টার, হোম মিনিস্টার, তারপর এনভায়রনমেন্ট মিনিস্টার খুব সিরিয়াসলি দেখবে। শস্যের মধ্যে ভূত আছে, এই ভূতকে টোটাল তাড়াতে হবে। এবং এই ভূতের মধ্যে আমাদের এই ল্যান্ড রেকর্ড অফিসারগুলো, এই আরআই ইন্সপেক্টরগুলো, এই সবগুলোকে কিছু কিছু সাসপেন্ড করে ওদের মানে কি বলে এটাকে, তোমার ওই ভিজিলেন্স কমিশন তো ইমিডিয়েট বসাতে হবে। কারণ সবাই গুট্টি মেরে চুপ করে এখন বসে আছে আর কি, যে কখন সিস্টেমটা আবার নর্মালাইজ হয়ে যাবে, আবার ফুল স্কেলে শুরু করে দেবো। আর প্রত্যেকটা সরকারি দপ্তরের, বিশেষ করে ল্যান্ড রেকর্ড রিলেটেড, মিউটেশন রিলেটেড, বিএলআরও অফিসের আশেপাশে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের বাইরে এই যে দালালদের কোনো অফিস, দোকান, কিছু অ্যালাউ করা যাবে না, ডেমোলিশ করে দিতে হবে টোটাল। ও বেকার থাকলো কেন থাকলো আমার দেখার দরকার নেই, কেউ বেকার হয়ে জন্মেছে এটা সরকার দায় নেবে না। এখন আমার অনেক এক্সপেকটেশন, আমি টাইম টু টাইম কমিউনিকেশন চ্যানেলে এস্টাবলিশ করেছি, এবং আই এম 100% শিওর, কারণ সিএম অফিস এখন ওই যেমন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এখন আপাতত বলছেন, উনি আগেও বলেছেন যে সেবক্কা অফিসে রিসিভ নোটেড শব্দটাও লিখবে না, যেটা আমাদের অনারেবল চিফ মিনিস্টার বলেছেন যে এইটা কিন্তু আপনারা প্রত্যেকটা দপ্তরে ইনকোয়ারির উত্তর পেয়ে যাবেন। এটা অ্যাকশান হচ্ছে কি না, কী হচ্ছে, লিটিগেশন হচ্ছে, গভর্নমেন্ট রেগুলেশন পড়েছে কি না, হোয়াট এভার মেবি, বাট ইয়োর মেল কমিউনিকেশন এস্টাবলিশ করা হবে। বাড়তে থাকা জনসংখ্যা, নগরায়ন আর প্রকৃতির বাস্তুতন্ত্রের মধ্যে ভারসাম্য আনতেই হবে। আগের সরকারের আমলের সেই মাফিয়া রাজ, টাকার খেলা আর নীরবতার অধ্যায় শেষ করে এবার অ্যাকশনের সময়। কলকাতার কিডনি বাঁচলে তবেই বাঁচবে কলকাতার ভবিষ্যৎ। নতুন সরকারের অ্যাকশনের ওপর আর আদালতের নির্দেশের বাস্তবায়নই এখন একমাত্র ভরসা।
কলকাতার কিডনি বলা হয় পূর্ব কলকাতার জলাভূমিকে। নাজিরাবাদ থেকে শুরু করে বানতলা এরকম বিভিন্ন জায়গায় জায়গায় এই জলাভূমিগুলো রয়েছে। এই জলাভূমিগুলো এখন থেকে সংরক্ষণ করা না শুরু করলে তাহলে আরও বিপদ আসতে পারে শুধু কলকাতা নয়, সমগ্র রাজ্যে। এমনটাই বলছে ওয়াকিবহল মহল থেকে শুরু করে পরিবেশবিদরা। আগের সরকারের আমলে যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে পাড়ায় পাড়ায় মাফিয়ারা তৈরি হয়েছিল, তাতে অনেকটাই দেরি হয়ে গেছে। বেআইনি নির্মাণগুলোকে এবার ভেঙে নতুন সরকারের উচিত এই জলাভূমি সংরক্ষণের কাজ আরও দ্রুত গতিতে করা এবং বাজেটেও এ নিয়ে পরবর্তীকালে যাতে আলোচনা হয় সেই দিকেও দৃষ্টি আকর্ষণ করছেন ওয়াকিবহল মহল থেকে শুরু করে পরিবেশবিদরা। কলকাতার কিডনিবাচক রক্ষা পাক তিলোত্তমার ভবিষ্যৎ। এখন দেখার দরকার নতুন সরকার এই বিষয়ে কতটা কি পরিকল্পনা করেন, কতটা কি এগোন। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুকৃতি ভট্টাচার্য রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।